দাদা দেখেন যান, আপনারা দুজন যারা পরে আসছেন মোবাইলটা ঢুকান। আমি যদি মোবাইল দেখি না এখন সাথে আরো মেজাজ যা আছে তার চেয়ে 3 গুণ বেড়ে যাবে। যান সিএস নিয়ে আসেন, ওই মহিউদ্দিনের কাছ থেকে সিএস নিয়ে আসেন যান। আচ্ছা, তাহলে এখানে আমাদের পার্সোনাল অ্যাট্রিবিউট, তারপরে ইন্টারপার্সোনাল স্কিল, অ্যানালাইটিক স্কিল আছে। অ্যানালাইটিক স্কিলের ভিতরে আপনাকে এই নেগোসিয়েশন স্কিলে সবই মুখস্থ করবেন অথবা নিজেরা আইডিয়া করে অ্যান্সার করবেন। এইগুলোর কোনো ডেফিনেট কোনো বোঝানোর কিছু নাই, হ্যাঁ, বলারও কিছু নাই। তবে এখান থেকে প্রশ্ন হলে এইগুলোর উপরে প্রশ্ন হতে পারে। এবার বলবে যে নন ভার্বাল এনভায়রনমেন্ট কি, মানে নন ভার্বাল এনভায়রনমেন্টের উপর আপনাকে কি কি প্রশ্ন হতে পারে, বা বলবে যে নেগোসিয়েশনের সময় নন ভার্বাল কি হতে পারে, তখন আপনারা এই যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিবেন। এটা হচ্ছে হ্যাঁ, কোথায় কোথায় কত নাম্বার লাইন? লিড ইন কনভার্সন বিফোর নেগোসিয়েশন বিগিনস, মানে ধরেন কোনো একটা নেগোসিয়েশন করার আগেই আপনি কিছু ইনিশিয়াল মেসেজ ওনাকে দিলেন আর কি, যে আমি হ্যালো, আমি এইভাবে কাজ করি, বা আমি এই ধরনের কাজ টাজ করি, আপনারা আমি এই রেটে কাজ করি, এই ধরনের বিষয়গুলোকে বোঝাচ্ছে। মানে নেগোসিয়েশনে যাওয়ার আগেই যদি কিছু নন ভার্বাল মানে সেটেলমেন্ট করা যায় আর কি। আচ্ছা, অ্যাক্টিভ লিসেনিং এর উপর অনেক প্রশ্ন আসে, যেমন ধরেন আমি কথা বলতেছি বাট আপনারা অ্যাটেন্টিভ না, আপনারা মোবাইল টিপতেছেন, হ্যাঁ, বা আপনি মানে অ্যাক্টিভ লিসেনিং এর পার্ট কি কি, অ্যাকচুয়ালি অ্যাক্টিভ লিসেনিং এর পার্ট কি কি, যা একজন মানুষ কখন মানে অ্যাক্টিভ লিসেনিং আপনি ধরবেন, তখন এই যে অ্যাটেন্টিভ থাকতে হবে, হ্যাঁ, ডু নট ইন্টারাপ্ট থাকতে হবে। মানে বিষয়টা হচ্ছে হুইচ ইজ নট আ অ্যাক্টিভ পার্ট অফ অ্যাক্টিভ লিসেনিং, এর মধ্যে 3টা দিয়ে দিবে আর একটা বাইরের থেকে দিবে, আপনাকে বের করতে হবে যে কোনটা দিল। অথবা আরেকটা করতে পারে যে তারা কি করতে পারে যে ওকে আমি এই কয়েকটা জিনিসই আমার হবে, এর মধ্যে বলবে যে এই 4টা দিয়ে দিবে, বা এখান থেকে একটা দিবে আর বাকি 4টা বানায় দিবে, তখনও আপনাকে এই 4টার মধ্যে থেকে, এই 5টার মধ্যে থেকে যে কোনো একটাকে করতে হবে। আচ্ছা, আর কোশ্চেনিং টেকনিক, মানে আপনি একজনকে মানে শুধু তো আপনি শুনবেন তা না, তার কাছ থেকেও তো আপনি কিছু জানতে চাইবেন। তো সেক্ষেত্রে আপনি কি কি কোশ্চেনিং টেকনিক ইউজ করতে পারেন, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট, আর একটা হচ্ছে হিউম্যান ওপেন এন্ডেড। বললাম না এগুলা মুখস্থ, এগুলার কোনো বোঝানোর কিছু নাই, জানানোর কিছু নাই, বলারও কিছু নাই, শুধু এখান থেকে প্রশ্ন হইতে পারে, এটা সম্পর্কে আপনারা একটু আইডিয়া রাখেন। ওকে, নেক্সট হচ্ছে আপনার সেক্টর স্পেসিফিক অস। অস নিয়ে, বা অস মানে হচ্ছে যে আপনি যে একটা আইসিটি ওয়ার্ক প্লেসে আসেন, এখানে আপনাকে কি কি জিনিস মেনটেন করতে হবে, কি কি জিনিস আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। এটা হলো আপনার পেজ নাম্বার 55। ঠিক আছে, কমন সেফটি অ্যান্ড হেলথ রিস্ক, কমন সেফটি অ্যান্ড হেলথ রিস্ক। ওকে, এখানে দেখেন এখানে হচ্ছে কি কি রিস্ক হতে পারে, অনেক সময় প্রশ্ন আসে, আপনারা হয়তো বুঝেন না যে কোথা থেকে প্রশ্ন হয়েছে। যেমন ধরেন বলতেছে যে আমার এই যে কম্পিউটার রিলেটেড কাজ আমি করতেছি, এক্ষেত্রে আমার কি কি সেফটি অ্যান্ড হেলথ রিস্ক হতে পারে। 50 নাম্বার পিস না 54, হ্যাঁ, এখানে আমার প্র্যাকটিস হতে পারে, আমার আর্গোনমিক হ্যাজার্ড হতে পারে, হ্যাঁ, আমার এই কয়টা হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি ইস্যু হতে পারে, আমার আই স্ট্রেন হতে পারে, অনেকক্ষণ আপনি চোখে কম্পিউটারের মাউসের দিকে তাকিয়ে আসেন সেজন্য আই স্ট্রেন হতে পারে, রেডিয়েশন থেকে আপনার প্রবলেম হতে পারে, কার্পাল টানেল সিনড্রোম, অর্থাৎ আপনার যে ব্যাকবোনে পেইন যেটাকে হয় এটাকে কার্পাল টানেল সিনড্রোম বলে। এই তিথি তাকান না কেন, হ্যাঁ তাকাইছেন, হ্যাঁ। তারপরে হচ্ছে রিপিটেড স্ট্রেন ইনজুরি, আপনার দেখবেন পায়ে অনেক সময় অনেকক্ষণ বসে থাকলে আপনি উঠতে একটু কষ্ট হয়, তো এটাকে স্ট্রেন ইনজুরি হিসেবে দিতে পারে। এইগুলো হচ্ছে বলতে পারে যে আপনি আইসিটি ওয়ার্ক প্লেসে আসেন, তখন আপনার যেমন ধরেন যারা
ওয়েল্ডিং এর কাজ করে, তাদের অনেক সময় হাত বা আঙ্গুল কেটে যায়, ওইটা ওই রিলেটেড ওই অকুপেশনের স্পেসিফিক রিস্ক। আপনার অকুপেশনে কিন্তু এ ধরনের কোনো রিস্ক নাই। আপনার অকুপেশনে এই 5-6টা রিস্ক হতে পারে। তারপরে ওয়ার্কপ্লেস টাইপ অ্যান্ড লেআউট, ঠিক আছে, যে এটা প্রশ্ন প্রায় সময় আসে যে ওয়ার্কপ্লেসে মানে আইসিটি ওয়ার্কপ্লেসে কি কি থাকতেই হবে, কি কি থাকতেই হবে, তখন কি হবে, হার্ডওয়্যার সার্ভিসিং ল্যাব থাকতে হবে, মানে ভাঙ্গারি দোকান যদি হয় ভাঙ্গারি দোকান ঠিক করার ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট রুম থাকতে হবে যেখানে ই করবেন, এগুলো থাকতে হবে, মানে নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার, এগুলো সবই মুখস্থ, এগুলো বোঝার কিচ্ছু নাই। তবে প্রশ্ন আসতে পারে, তখন আপনারা যাতে একদম মানে ব্ল্যাঙ্ক না থাকেন যে কোত্থেকে প্রশ্ন আসে আমি না বুঝলাম। তারপর দেখেন পার্সোনাল প্রোটেক্টিভ কি কি ইকুইপমেন্ট থাকবে, সেক্ষেত্রে আপনার কি থাকবে, আপনার পড়তে হবে অ্যাপ্রন, ফেস মাস্ক, তারপর চোখের জন্য ইউভি প্রোটেক্টেড আই, তারপর রিস্টব্যান্ড, অনেক পড়ছিলাম তাই না। রিস্টব্যান্ডের কাজ কি, ধরেন আপনি সিপিওতে কিছু কানেকশন দিচ্ছেন, হঠাৎ করে ইলেকট্রিক শক পাইলেন, তো আপনার যদি রিস্টব্যান্ড থাকে, ওই যে দেখবেন না বাংলাদেশ লেখা, খেলার সময় রিস্টব্যান্ড দেয় তাই না, বাংলাদেশ লেখা, কখনো খেলা দেখতে গেছেন কোথাও, মিরপুর স্টেডিয়ামে যান নাই খেলা দেখতে, হ্যাঁ দেখবেন যে ছেলেদের হাতে অনেক সময় এরকম রিস্টব্যান্ড থাকে, মানে বাংলাদেশ লোগো টোগো দিয়ে থাকে আর কি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ হলে দেয়। তো রিস্টব্যান্ডের কাজ হচ্ছে যে ওই যে আপনার, হ্যাঁ প্লাস্টিকের, হ্যাঁ, যাতে আপনার ইলেকট্রিক শকটা এইখানে গিয়ে স্টপ হয়ে যায়, ঠিক আছে, মানে আপনার এই ধরেন হাত থেকেই তো লাগলো, তো এখানে যদি কোনো শুজ থাকে, দেখবেন অনেক সময় বলে যে ইলেকট্রিকের কাজ করার সময় শুজ পরে নাও, হ্যাঁ চামড়ার শুজ পরে নাও, যাতে ইয়ে না হয়, কারেন্ট পাস করতে না পারে, ওরকমই রিস্টব্যান্ডেরও একই কাজ থাকে, যাতে আপনি তড়িতায়িত হয়ে বা বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে না যান আর কি। আচ্ছা, তারপরে অ্যান্টিস্ট্যাটিক শুজ, রিস্টব্যান্ডের যা কাজ শুজেরও একই কাজ, আর গ্লাভস পরতে হয়। ওকে, তো এগুলা এগুলো মনে রাখবেন, কারণ এগুলো থেকেই প্রশ্ন হবে, এমন ঘুরে পেঁচা প্রশ্ন করবে, এগুলো থেকে প্রশ্ন করবে তারা, ছোটখাটো দু একটা প্রশ্ন করে। খারাপ লাগছে না, লাগে, দেখেন এরকম আমারও লাগে, জলে আমারও, ঠিক আছে, আপনারা যখন কাজ না করেন তখন আমারও জলে। ফিজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ডস কি কি, 3 ধরনের হ্যাজার্ড হবে আইসিটিতে, ওই যে যা পড়ে আসছেন কম্পিউটার অপারেশনের ক্ষেত্রে সেম। কি কি হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, মেকানিক্যাল হ্যাজার্ড এবং কেমিক্যাল হ্যাজার্ড। এবার হ্যাজার্ডের ভিতরে আপনাকে বলবে যে স্লিপারি ফ্লোর কোন হ্যাজার্ডের অংশ, ফিজিক্যাল হ্যাজার্ড, হ্যাঁ। তারপরে প্রশ্ন করবে, দাগান দাগান সবাই দাগান, ব্যাগটা রেখে নেন, সবাই ব্যাগ রাখেন, যাইয়েন না, ব্যাগ রেখে আবার এখানে আসেন। আচ্ছা যান ওই ডেস্কের সামনে যান, যান নাইমান যান, ডেস্কের সামনে দাঁড়ান, দাঁড়ায় তো সবাই আছে না ডেস্কের সামনে। শায়লা সামনে চলে আসেন, আপনার ল্যাপটপ নিয়ে আসছেন, এই সামনে জায়গা আছে তো, এখানে বসেন। যারা যারা কাজ করছেন একটু একটু করে অন করেন, আমি দেখবো আপনাদের কাজ। এখানে আছেন, ও আচ্ছা ঠিক আছে, আমি দেখবো না, আবার দেখেন তো অফ, তাহলে একটু কষ্ট করে মহিউদ্দিন ভাইকে একটু দেখে আনেন না। ওকে, ফিজিক্যাল হ্যাজার্ড, ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আপনার বলবে যে কিবোর্ডে ক্লিনিং কেমিক্যাল, এটা কোন হ্যাজার্ডের অংশ, তাহলে কেমিক্যাল হ্যাজার্ড, মানে কেমিক্যালস রিলেটেড যা যা পাবেন সব কেমিক্যাল হ্যাজার্ডে পাঠিয়ে দিবেন। তারপরে হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ড যেগুলো আছে, যেমন ধরেন এই যে কম্পিউটার কেসের যে হ্যাজার্ড, এটা হচ্ছে মেকানিক্যাল হ্যাজার্ড, এটাকে মেকানিক্যালে ফালাই দেবেন, ঠিক আছে, ওকে। এরপর দেখেন আর্গোনমিক সাউন্ড প্র্যাকটিস, মানে আর ওই যে কার জানি পিসি, ওর পিসিটা মনে হয় না, হ্যাঁ আর্গোনমিক কথাটা একটু বুঝি,
আর্গোনমিক বলতে কি বুঝি? আর্গোনমিক মানে হচ্ছে আপনি একটা কম্পিউটারের সামনে কিভাবে বসবেন, আপনার হাত কিভাবে থাকবে এবং আপনার পা কিভাবে থাকবে, এই সবগুলো মিলিয়ে হচ্ছে আর্গোনমিক। হ্যাঁ, আর হ্যাঁ, পায়ের পাতাটা, ফুট রেস্টটা কিভাবে রাখবেন এটাও ইম্পর্টেন্ট, না হলে আপনার ঘাড়ে ব্যথা হয়। প্লাস আপনার চোখের থেকে মনিটরের দূরত্ব কীরকম থাকবে, কোন উচ্চতায় থাকবে, এই জিনিসটাই হচ্ছে বলা হয় আর্গোনমিক অ্যারেঞ্জমেন্ট। এবার বলছে যে আর্গোনমিক সাউন্ড প্র্যাকটিসের ভিতরে কি কি আছে, ঠিক আছে? তার মধ্যে আছে যে অ্যাডজাস্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট, প্রপার পোস্টার, মানে আপনি এইভাবে বসে কাজ করতেছেন, দ্যাট ইজ নট আর্গোনমিক, ঠিক আছে? আপনাকে মেরুদণ্ড সোজা করে এভাবে কাজ করতে হবে কি, এবং কাজের মাঝখানে ধরেন আপনি 20 মিনিট পর পর একটা ব্রেক নিতে হবে, 20 মিনিট পর পর আপনাকে উঠে দাঁড়ায় কাজ করতে হবে, বুঝতে পারছেন? দ্যাট ইজ কল্ড আর্গোনমিক প্র্যাকটিস। হ্যাঁ, তো এখানে বলছে যে আপনার অ্যাডজাস্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেমন ধরেন এটা আমার চোখের সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নাই, তাহলে আমি যত বেশি করে এরকমভাবে কাজ করব আমার কিন্তু চোখের মানে আমার ঘাড়ের ক্ষতি হবে, ঠিক আছে? তাহলে এটা আর্গোনমিকভাবে সেটিং নাই। তারপরে হচ্ছে প্রপার পোস্টার, আমি যদি এভাবে বসি, এভাবে বসে যদি আপনাদেরকে লেকচার ডেলিভারি করি, অবশ্যই আপনি আই কন্ট্যাক্ট হবে না, তাই না? তো পোস্টারটাও ঠিক রাখতে হবে এবং পুরা মানে ওয়ার্ক প্লেসে লাইটিংটাও প্রপার থাকতে হবে, উইদাউট এরকম উল্টাপাল্টা লাইটিং হবে না। আচ্ছা, এবার প্রিভেন্টিভ মেজার্স, এটা ওই যে আমি একটু আগে বললাম যে ব্রেক নিতে হবে, এডুকেট লাইটিং থাকতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে। আপনারা টাইম ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, ঠিক আছে? তো টাইম ম্যানেজমেন্ট করতে পারেন না, ওকে। তারপরে আর্গোনমিক ফার্নিচার থাকতে হবে এবং এডুকেটেড ভেন্টিলেশন থাকতে হবে। যেমন ধরেন আপনার এমন অবস্থা, যেহেতু কম্পিউটার 24 জন মানুষের জন্য 24টা পিসি, প্লাস আপনার আদার্স অনেক কিছু থাকবে। এখন আপনার যদি প্রপার ভেন্টিলেশন না থাকে, মানে আপনার নিজেদের প্রত্যেকটা মানুষের কার্বন ডাইঅক্সাইডের একটা ব্যাপার আছে, প্লাস পিসির হিট আছে, পিসিগুলোর কিন্তু একটা হিট আছে, যেখানে দেখবেন বেশিরভাগ কম্পিউটার ল্যাবেই এসি থাকে, কারণ প্রত্যেকটা পিসিতে কিছু হিট জেনারেট হয়। এখন যদি প্রপার মানে ভেন্টিলেশন না থাকে, প্লাস মানে কুল করার, মানে পুরো রুমটা কুল করার যদি ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু মানে দ্রুত নষ্ট হয়ে যায় পিসিগুলো, ঠিক আছে? সো এই কারণে প্রিভেন্টিভ মেজার, মানে আর্গোনমিক প্র্যাকটিসের সাথে প্রিভেন্টিভ মেজারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে। এরপর বলবে যে আপনার কি কি ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে, কি কি ইমার্জেন্সি সিচুয়েশন হতে পারে। আমাদের এখানে ইকুইপমেন্ট, যেমন এই যে পিসি অন হয় না, ইকুইপমেন্ট ফেলিওর হয়, ফায়ার লাগতে পারে, ফায়ার একটা হতে পারে, নর্মাল ফায়ার আছে, আরেকটা হচ্ছে ইলেকট্রিক ফায়ার হতে পারে, এক্সপ্লোশন হতে পারে, ন্যাচারাল ডিজাস্টার হতে পারে। ন্যাচারাল ডিজাস্টার কি বলেন তো, কি হতে পারে? যেমন ধরেন ঠান্ডা পড়ছে, ন্যাচারাল ডিজাস্টার কারেন্টের মধ্যে পড়ে না, ভূমিকম্প ঠিক আছে, আর এটা হচ্ছে ঠাটা পড়ছে, কিন্তু আপনার ঠাটা পড়ছে মানে কি, বজ্রপাত, ঠাটা পড়ছে জানেন? আপনি কোন এলাকার মানুষ? আপনি কোন এলাকার মানুষ? না, আপনি কোন এলাকার মানুষ সেটা বলেন। মাগুরা, ওখানে ঠাটা বলে না? ডাক পড়েছে, ওই একই কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এগুলো হচ্ছে মানে দক্ষিণাঞ্চলের দিকে হলে তো ঠাটা পড়ছে। ওই আল্লাহ ডাক দিছে আপনারা নিয়ে যাওয়ার, ওই পাশে নিয়ে যাওয়ার ডাক দিচ্ছে, ঠিক আছে? এখন এই যে আপনার পুরো বিল্ডিং এ যদি আর্থিং না থাকে, সেক্ষেত্রে আপনার ওয়াইফাই দেখবেন মাঝে মাঝে পুড়ে যায়, বা ওয়াইফাই আর্থিং বলে আর কি, মানে আপনার বিল্ডিং এর উপরে যদি কোনো বিদ্যুৎ পড়ে, এটাও একটা ইলেকট্রিসিটি আর কি, এটা যদি আপনার আর্থিং মানে কি, দেখবেন যে প্রত্যেকটা বিল্ডিং এর উপরে মানে যে খাম্বাগুলো থাকে না, খাম্বাগুলোর সাথে কিছু রাখবে, দেখবেন রড এরকম দাঁড়া করে রাখে, ঠিক আছে? দেখবেন প্রত্যেকটা বিল্ডিংয়ে খাম্বাগুলো দাঁড় করে রাখে, এই এরকম যে কলামগুলো আছে, আমার একটু পানি দেন, পিলারের, হ্যাঁ পিলারের উপরেও কিছু অংশ দেখবেন এরকম সাদা, ওটাই আর্থিং,
অথবা অনেকে এরকম একটা অনেকে যারা বেশি সচেতন তারা আবার নতুন করে একটা এরকম একটা রড দিয়েই দেয়। রড মানে কি, রড হচ্ছে আয়রন, আয়রন দিয়ে পুরো একটা পানি পাস হয়ে মানে পুরো বিদ্যুৎটা পাস হয়ে আপনার নিচে চলে যাবে আর কি। যারা সায়েন্সের আছেন তারা একটা ভালো বুঝবেন। হ্যাঁ, যে কানেকশনটা এটা থাকে, বুঝতে পারছেন? মানে আর্থিং এর বিষয়টা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টারের কারণেও অনেক সময় আপনার টিভি নষ্ট হয়, অনেক সময় আপনার ওয়াইফাইটা দেখবেন নষ্ট হয়ে গেছে, বাস্ট হয়ে যায়। এই বিষয়গুলোই হচ্ছে আর্থিং না থাকে, যে সবার বাসায় হয় না। ওকে, বুঝতে পারছি। তাহলে এই জিনিসগুলো ন্যাচারাল ডিজাস্টার, আরটা হচ্ছে ভূমিকম্প হতেই পারে। তো আপনাদেরকে এই জিনিসগুলো এবার এই একটু আগে দেখাইছে যে আপনার হ্যাজার্ড হতে পারে, এবার হ্যাজার্ডের থেকে বাঁচার জন্য কি করবেন সেটা দেখাইছে। হ্যাঁ, প্রিভেন্টিভ মেজার কি নেবেন সেটা দেখাইছে। আর হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন হবে, এবার ইমার্জেন্সি সিচুয়েশন থেকে কেমনে বাঁচবেন তার অবস্থা দেখবেন। যেমন এই যে দেখেন আমাদের এখানে একটা ফায়ার আছে, এই এক্সটেনশন আছে, যার মধ্যে ফায়ার লাগলে জীবনে অক্সিজেন বের হবে না, ঠিক আছে? দিস ইজ কল প্রিভেন্টিভ মেজার, থাকতে হবে। যারা ভিজিটে আসে, যারা অডিট করতে আসে, তারা এসে দেখে যে আপনার এখানে ওয়াশরুম কোথায় আছে, এই ইনফরমেশনটা আছে কিনা। তারপর ধরেন আপনার প্রপার পানির সুব্যবস্থা আছে কিনা, এগুলো এসে দেখে যারা অডিট করতে আসে। যেমন এনএসডিএ থেকে আসে, তারপরে আপনার ইয়ে থেকে আসে, যারা যারা প্রজেক্ট দেয় তারা ভিজিট করে দেখে যায় যে আপনার প্রপার লেবেলিং আছে কিনা, যে এখান দিয়ে আপনি ফায়ার হলে, ফায়ার লাগলে এদিক দিয়ে বেরোতে পারবেন। এটা সেকেন্ড। আর লাভ দিয়ে ঝাঁপ দিয়ে বের হয়ে গেলেন, যেমন এখান দিয়ে আমাদের একটা দরজা আছে, আপনার ফায়ার লাগছে, আপনি এখান থেকে ঝাঁপ দিলেন, দোতলা থেকে ঝাঁপ দিলে তো বেশি দুর্বল। একটা বারান্দা আছে, এখান থেকে একটা বারান্দা আছে। হ্যাঁ, এটা বারান্দাটা দিয়েই হচ্ছে মানে মেইন রোড, বুঝছেন? দেখা যায় না, বোঝা যায় না, বাট এটা। তারপরে ফিমেল ওয়াশরুম, মেল ওয়াশরুম আলাদা করা আছে কিনা, পানির সুব্যবস্থা আছে কিনা, এগুলাই হচ্ছে ওয়ার্ক প্লেস মানে ইমার্জেন্সি প্রোটোকলের মধ্যে এত কিছু লেখে নাই। বসে ফার্স্ট এড রাখছেন কিনা, ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যবস্থা রাখছেন কিনা, ফায়ার ফাইটিং প্রোটোকল রাখছেন কিনা, আর এভাকুয়েশন প্ল্যান মানে আপনি যে ওই যে দৌড়ায় বের হয়ে যাইবেন সেটা রাখছে কিনা। ওকে, ওকে, তাহলে এই বিষয়গুলা আমরা, এগুলো হচ্ছে জেনারেল। আপনি যদি এগুলো নাও পড়েন, ধরেন আপনি এগুলো পড়েন নাই, মুখস্থ করেন নাই, বাট আপনি আইডিয়া করে দেওয়ার চেষ্টা করবেন, মানে একদম ব্ল্যাঙ্ক থাকবেন না, হায় রে কোথা থেকে প্রশ্ন আসে। এগুলো থেকে আপনার প্রশ্ন অবশ্যই হবে, অন্তত 2টা প্রশ্ন হলো আপনারা এখান থেকে পাবেন। সো আপনি যদি এগুলো একটু গো থ্রু করেন তাহলে আপনি প্রশ্নগুলা খুব ইজিলি পাবেন। আচ্ছা, এরপর দেখেন প্রিপেয়ার ডকুমেন্টস অ্যান্ড ক্রিয়েট প্রেজেন্টেশন টু ক্লায়েন্টস। মানে আপনি একটা ডকুমেন্ট তৈরি করবেন, মানে এটা ওই যে আপনারা সিভি করতেছেন, মেইল সিভি করতেছেন, তারই অংশ হচ্ছে এটা, ঠিক আছে? প্রিপেয়ার ডকুমেন্ট না, তো নেসেসারি সফটওয়্যার কি কি, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। আমি একটা প্রশ্নই দেখছি, সেটা হলো আপনার ওই যে, দাঁড়ান আমি বলি, 58 নম্বর পেজে যান। আরো 10:30টায়। জি, নেক্সট দিন এরকম করবেন। বসেন, আপনি বসেন শুধু। কষ্ট হচ্ছে না? আমার এরকম কষ্ট লাগে যখন আপনারা কাজ করেন না, ঠিক এরকম লাগে। যার আগে যেই কাজ দিছি সেই কাজের কালকে আমি দেখতে চাই। কি দেখতে চাই? কি কাজ দিছি? স্কুলেরটা কাকে কাকে দিছি বলেন, আমি আজকে লিখে নিয়ে যাব, সমস্যা নেই। গুগল ড্রাইভ কার অল্টারনেটিভ, গুগল ডক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ, গুগল শিট হচ্ছে, এটা হলো পেজ নাম্বার হলো 57, 58, হ্যাঁ। গুগল ডক হচ্ছে কার অল্টারনেটিভ, মাইক্রোসফট ওয়ার্ডের। গুগল শিট হচ্ছে মাইক্রোসফট এক্সেলের অল্টারনেটিভ। আর গুগল স্লাইডস
বা শুধু স্লাইডস হচ্ছে কার অল্টারনেটিভ, পাওয়ার পয়েন্টের অল্টারনেটিভ। ঠিক আছে, এগুলা অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে। হ্যাঁ, এই যে আপনি জিমেলে ঢুকে আপনি এই যে 9 ডটসে ক্লিক করলেই দেখবেন যে এগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই ফ্রি সার্ভিস। ঠিক আছে, ওকে। তারপরে গেল যে টাইপিং সফটওয়্যার দরকার নয়, টাইপিং সফটওয়্যার, টাইপিং টিউটর সফটওয়্যার মানে টাইপিং সফটওয়্যার আর কি। হ্যাঁ, টাইপিং ক্লাব যেসব করছি না এগুলো ইংলিশ বাংলা টাইপিং করার জন্য। আর বাংলা টাইপিং সফটওয়্যার হচ্ছে কি বিজয় এবং অভ। ঠিক আছে, তো নেসেসারি সফটওয়্যারগুলো একটু দেখে রাখবেন, যদি আসে তাহলে যেন বলতে পারেন। আচ্ছা, তারপরে আমরা সিভি করার সময় আমরা এইটা করছি যে আমরা টেক্সট নিছি কি পারছি, ইমেজ নিতে পারছি, চার্ট নিতে পারি, তাই না? আমরা টেক্সট বক্স নিতে পারি, তারপরে আপনার শেপ টেপ সিম্বল টিম্বল নিতে পারি। মার্জিন পেজ লেআউটে গিয়ে পেজের ওরিয়েন্টেশন দিছি না, পেজের সাইজ দিছি, মার্জিন দিছি, হেডার ফুটার দিছি, পেজ নাম্বার দিছি, সবই দিছি। কলাম ভাগ করা শিখিনি, পারছি? কলাম ভাগ করা ওনারা পারে, কিন্তু যারা নতুন তারা তো পারেন না, তাই না? কলাম ভাগ করা, কলাম ভাগ করাটা পারি না। মানে একই কলাম, যেমন ধরেন আপনি ওয়ার্ডে কিছু লিখলেন, তারপরে আপনি এখানে দুইটা কলামে ভাগ করে দিবেন। এই যে কলাম, এই যে লেআউটে গিয়ে কলামে ভাগ করলেন, হ্যাঁ, এই যে 2 কলাম বা 3 কলামে ভাগ করে দিলেন। ঠিক আছে, আমরা পেপার পড়ি না, ওই পেপারে যেরকম ভাবে লিখে আর কি, এইটাকে বলা হয় কলাম ভাগ করা। হ্যাঁ, এটা করা যায়, কলামে গিয়ে কলামস ভাগ করা যায়। আচ্ছা, তো পেজ লেআউটের সেকশনে আমার পড়তে হবে না, আমি জাস্ট আপনাদেরকে আলোচনা করে যাচ্ছি। আর পিডিএফ এবং ডক্স আকারে সেভ করতে হয়, তাই না? ওকে, এবার আরেকটা প্রশ্ন থাকে যে আপনার ফরম্যাট পেইন্টারের কাজ কি আর ইমেজের র্যাপিংটা কি। র্যাপ টেক্সট লিখে রাখেন। ফরম্যাট পেইন্টারের কাজ কি, এখানেই লিখেন ফরম্যাট পেইন্টারের কাজ কি এবং র্যাপ টেক্সটের কাজ কি। ফরম্যাট পেইন্টার এবং র্যাপ টেক্সটের কাজ কি। ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে কি, ফরম্যাট পেইন্টারের কাজ হলো আপনি এই যে ডকুমেন্টস আছে, এই যে আমি লিখলাম, ধরেন আমি এইটুকু অংশকে একটা কি দিলাম, একটা টেক্সট দিলাম, ধরেন আমি ইটালিক দিলাম, তাই না? এবার বাকি অংশটুকুকে যাতে দিতে হয় সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ফরম্যাট পেইন্টারের কাজ করি। ফরম্যাট পেইন্টারে ধরে বলি যে এইটাকে করো, কি করো, ইটালিক করো। এই যে ধরেন আমি একটা বড় একটা টেক্সট নিই, হ্যাঁ, এই যে ভিডিও, হ্যাঁ, এটাকে ধরেন আমি টাইমস নিউ রোমান দিলাম আর দিলাম ধরেন 36 দিলাম। এবার আমি চাচ্ছি হোয়েন এটাও সেম জিনিসটা পাক, তাহলে আমাকে আবার মনে রাখতে হবে যে টাইমস নিউ রোমান দিছিলাম, কত জানি ফন্ট উইথ দিছিলাম, অনেক ঝামেলা না? তখন আমরা কি করি, ফরম্যাট পেইন্টারের কাজ করি, আমি বলি যে এই যেটা উল্টা করে ফেলছি, তারা আমি বলি যে ফরম্যাট পেইন্টার মানে এটাকে সিলেক্ট করে রাখছি, হ্যাঁ, কোন ফরম্যাটটা দিতে হবে, এই ফরম্যাটটা দিতে হবে, কাকে দিতে হবে, হয়েনকে। তাহলে এই যে হয়েনের এখানে এসে, বুঝতে পারছেন? ফরম্যাট পেইন্টার কাজ হচ্ছে একই ডিজাইন এবং একই স্টাইল সব টেক্সটকে দেওয়ার বা রিপিট করার যে বিষয়টা সেটাকে বলা হয় ফরম্যাট পেইন্টার। আর র্যাপ টেক্সটের কাজ কি, র্যাপ টেক্সটের কাজ হচ্ছে আপনি একটা ছবি নিলেন, আমরা অলরেডি করছিলাম না র্যাপ টেক্সট থ্রো, মনে আছে? একটা ইমেজ অথবা একটা শেপ, একটা ইমেজ অথবা একটা শেপকে এখন যদি আমি মুভ করাতে চাই, মুভ হচ্ছে না। কিন্তু আপনি যদি র্যাপ টেক্সট দেন, থ্রো দেন বা অন্য যে কোনো একটা জিনিস দেন,
তাহলে দেখবেন ইজিলি যে কোনো জায়গায় মুভ হয়ে যাবে। এই যে কোনো ছবি বা কোনো অবজেক্ট বা কোনো শেপকে ডকুমেন্টের বিভিন্ন জায়গায় মুভ করানো, এটাই হচ্ছে র্যাপ টেক্সটের কাজ। এগুলো লিখে রাখেন, এগুলো লিখছেন না কেন, নোট করেন। এগুলো নোট ছাড়া আপনি মাথায় মনে রাখতে পারবেন না, ঠিক আছে? এগুলাই হচ্ছে আপনার র্যাপ টেক্সটের কাজ। পাস করে দেন। লাইট কি সব তো কোনটা জানি রিফ্লেকশন করে? আচ্ছা, জান্নাত কি করে, ঘুমায় নাকি? কিসে? গুড। ওকে, তাহলে র্যাপ টেক্সটের কাজ গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন ভিজুয়াল ডিজাইনের ভিতরে অনেক কিছু আছে। ভিজুয়াল ডিজাইন, ঠিক আছে, চার্টস, গ্রাফ, ইনফোগ্রাফিক্স, এইসব অনেক কিছু আছে। এগুলো নিয়ে আমি আলোচনা না করি। আর এইটা একটু দেখেন অ্যানিমেশনে। হ্যাঁ, আপনারা তো ইয়ে পড়েন নাই, যদিও আমাদের এটা ছিল না, মানে আমাদের এখানে প্রেজেন্টেশনের কিছু নাই বা প্রেজেন্টেশন রিলেটেড কোনো জবও নাই, যার কারণে প্রেজেন্টেশন দেখানো হয় নাই। প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, যেহেতু এখানে আছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট একটা ছিল সফটওয়্যার, হ্যাঁ, এক দিকে লেখেন, একটা হচ্ছে রেস্টুরেন্ট আর একটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। আর আগে দিছিলাম কি স্কুল আর ই কমার্স। তাহলে চারটা হয়ে গেছে। এই চারটায় দেখেন না, এই চারটার মধ্যে একটা চলে আসবে, একটা বানাতে হবে, একটা যে কোনো একটা আসবে, সবার জন্য একটাই। হ্যাঁ, হ্যাঁ, না, আচ্ছা দেখেন সিভির প্যাটার্ন তো, হ্যাঁ, যে আমি আগে যেগুলো দিছি ওগুলাই, ওগুলোর মধ্যে থেকে একটা। আমি নেক্সট উইকস আবার সিভিতে যাব। আপাতত প্রজেক্টটা করেন কিছু। আচ্ছা দেখেন এখানে অ্যানিমেশন দাগান, এটা হলো 60 নাম্বার পেজে অ্যানিমেশন, তারপরে প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে রিকোয়ার্ড ফরম্যাট কি কি, রিকোয়ার্ড ফরম্যাট কি কি, ডট পিপিটি, পিপিটি এক্স, পিপিটি এম, পিপিটি এন, ঠিক আছে। ওকে, অ্যানিমেশন মানে কি, এখানে একটু দেখা যায়, এটা হলো আপনার কি পাওয়ার পয়েন্ট, রাইট? মানে একজন ওয়েব ডেভেলপারের তো আপনার, দাঁড়ান আমি একটা টেমপ্লেট নেই, যে কোনো একটা নিলাম আর কি, ধরেন যে কোনো একটা নিলাম আর কি। আর এটা আবার ডাউনলোড হতে আছে, দূর এত কিছু দরকার নেই। এই ওই যে আহা, এখানেই তো ছিল, ধরেন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, স্যারে আবার বোকা দিব আমারে। এই যে এটা, হ্যাঁ, ধরেন একটা প্রেজেন্টেশন, রাইট? এই প্রেজেন্টেশনে আপনি যদি বলেন যে আমি এই যে ডিজিটাল মার্কেটিং লেখাটা যখন আপনি স্লাইড শোতে দিবেন, এটাকে বলা হয় স্লাইড শো। হ্যাঁ, এই যে দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন, এটাতে দিলেই স্লাইড হয়ে একটার পর একটা শো হবে, তাই না? এখন এটা কি নর্মালি আপনাদের সামনে আসছে না ডিজিটাল মার্কেটিং কথাটা? এবার আপনি চাচ্ছেন যে না, আমি ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা একটু ডিজাইন মিজাইন হয়ে আসুক, আমার সামনে আসুক, কিন্তু একটু কি হয়ে ডিজাইন হয়ে আসুক, ঠিক আছে। তখন যে কাজটা করতে হয়, অ্যানিমেশন দিতে হয়। অ্যানিমেশন, বিভিন্ন ধরনের অ্যানিমেশন দিতে হয়। এখানে অ্যানিমেশন কিছু দিতে পারবো না আমি, হবে না, কেন হবে না? ও ইনেবল করি নাই মনে হয়, কি যেন একটা ইনেবল করি না। যাক, আমি নিজেই কিছু একটা নেই, কষ্ট দিবে আমার কি করা। ধরেন এই স্মাইলিটাকে নিলাম। হ্যাঁ, এখন আমি যদি স্লাইড শোতে দেখি স্মাইলি নর্মালি আপনাদের সামনে আসতেছে, রাইট?
এবার আমি চাচ্ছি যে না স্মাইলি আসলো কিন্তু একটু অ্যানিমেটেড হয়ে আসুক, হ্যাঁ, ফ্লাই ইন হয়ে আসুক। যখন স্লাইডটা অন হবে, ধরুন এটা আমার টাইটেল স্লাইড, TITLE টাইটেল স্লাইড, আর এটা হচ্ছে আপনার নর্মাল স্লাইড। হ্যাঁ, এবার আপনি টাইটেল স্লাইড থেকে যখন নর্মাল স্লাইডে যাবেন তখন এটা টাইটেল স্লাইড, তারপরে নেক্সটে ক্লিক করলাম, অ্যানিমেটেড স্লাইড আসলো। প্রথমে কি আসছে? না। যখন আপনি আবার এটা নেক্সটে ক্লিক করবেন তখন হচ্ছে এই যে অ্যানিমেটেড হয়ে আসলো, এটাকে বলা হয় অ্যানিমেশন। এটা আপনি শুধু যেরকম একটা শেপের উপর দিতে পারবেন তা না, আপনি একটা ছবিকেও দিতে পারবেন, আপনি কোনো লেখাকেও দিতে পারবেন, ঠিক আছে? দ্যাট ইজ কল অ্যানিমেশন। আর ট্রানজিশন কি? এই যে দুইটা স্লাইড আসছে না, এই দুইটা স্লাইড যখন অ্যাপেয়ার হবে, মানে আপনার সামনে যখন আসবে, তখন ওরা ধরেন একটু ডিজাইন করে আসলো, একটু ডিজাইন করে আপনার সামনে আসলো, দ্যাট ইজ কল ট্রানজিশন। এই যে দেখেন পাশে স্টার স্টার আসছে না, এগুলোকে বলা হয়, এই যে একটা স্লাইড আসলো, তারপরে সেকেন্ড স্লাইডটা আসলো, এই যে যে একটু ভিজুয়াল গ্রাফিক ট্রাফিক হয়ে আসলো, দ্যাট ইজ কল ট্রানজিশন, ঠিক আছে? তো ওরা এই ট্রানজিশন আর অ্যানিমেশন সম্পর্কে আপনাকে একটু জানতে চাচ্ছে, তেমন কিছু না, যে অ্যানিমেশনে কি কি ইফেক্টস দেওয়া যায় আর ট্রানজিশন কি। এই যে ট্রানজিশন কি, এই যে দেখেন দাগা দিচ্ছি, এটা হলো আপনার ট্রানজিশন কি 11.7 এ ট্রানজিশন কি। হ্যাঁ, তারপরে কল টু অ্যাকশন কি, এটা একটু দেখবেন। আর ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য এগুলো নিয়ে কি প্রশ্ন আসে কিনা আমি তো বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, কি কি ওয়েতে ভিজুয়াল এলিমেন্ট দেখানো যায়? 59 নাম্বার পেজে দেখেন যে কি কি ওয়েতে আপনি ভিজুয়াল এলিমেন্ট দেখাইতে পারবেন, সেটা একটু দেখে নেবেন। যে আমি চার্ট, গ্রাফ, ইনফোগ্রাফিক্স এগুলো দিয়ে আমি ভিজুয়াল অ্যানিমেশন দেখাইতে পারি, ভিজুয়াল দেখাইতে পারি। হ্যাঁ, আর ভিডিও অডিও তো দিতেই পারছেন, এগুলো দরকার নাই। ডাটা ট্রানজিশন অ্যানিমেশন দেখবেন। আর প্রিন্টার করার ক্ষেত্রে, প্রিন্ট করার ক্ষেত্রে, হ্যাঁ, প্রিন্ট করার ক্ষেত্রে একটু ইম্পর্টেন্ট জিনিস আছে। প্রিন্ট করার ক্ষেত্রে কি কি জিনিস করতে হয়? প্রিন্ট কোনো ডকুমেন্ট যদি আপনি প্রিন্ট করতে যান তখন পেপার সাইজ দেখতে হয়, আপনি সিঙ্গেল পেজ করবেন না বোথ সাইড প্রিন্ট করবেন সেগুলো দেখতে হয়। যেমন ধরেন এই যে ডকুমেন্টটা, এটা যদি আমি প্রিন্ট করতে যাই তখন প্রথমত আমাকে কি করতে হবে? প্রিন্টার সেট দিতে হবে, যে সবগুলো স্লাইড প্রিন্ট করবে নাকি দুইটা তিনটা আকারে প্রিন্ট করবে, তাই না? এটা দেখাইতে হবে। তারপরে ওরিয়েন্টেশন কি, ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে দেখাইতে হবে, তাই না? পেজ ওরিয়েন্টেশন। এবার আরেকটা আছে কোলেট আর আনকোলেট। দেখেন কোলেট আর কোলেট, কোলেট অপশন। কোলেটেড কি? কোলেটেড মানে হচ্ছে ধরেন আমি এই যে সিএসটা কত পেজের, প্রায় 66 পেজের, ধরেন আরো বেশি পেজ, এখন আপনাদের 24 জনের জন্য আমি প্রিন্ট করব বা 5 জনের জন্য প্রিন্ট করব। কোলেট মিনস হচ্ছে যে 66টা পেজ একবারে প্রিন্ট হবে একজনের জন্য, ধরেন ইশরাতের জন্য প্রথমে প্রিন্ট হলো, তারপর নাইমার জন্য প্রিন্ট হলো, তারপর তাবাসুমের জন্য প্রিন্ট হলো, এটা হচ্ছে কোলেট। যে 5টা সেটে 5বার একই পেজ 5বার প্রিন্ট হবে, নাকি একটা সেট পুরো প্রিন্ট হবে দেন আরেকটা সেট প্রিন্ট হবে, এই জিনিসটা হচ্ছে কোলেট আর আনকোলেটের কাজ। কোলেট মিনস হচ্ছে সিকুয়েন্সিয়ালি হবে, আর আনকোলেট মানে হচ্ছে যে প্রথমে 6টা পেজ প্রিন্ট হয়ে যাবে, তারপরে আরেকজনের জন্য আবার 6টা পেজ প্রিন্ট হবে, হ্যাঁ, গ্রুপ আকারে সেট আকারে প্রিন্ট হবে। এটাই হচ্ছে কোলেট আর আনকোলেটের মধ্যে পার্থক্য। এটা আসে প্রশ্ন অনেক সময় চলে আসে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হচ্ছে আপনার এই ওয়ার্ডের কাজ। তারপরে আগে যাব অকুপেশনাল, এগুলো নিয়ে বহুত কথাবার্তা আছে, যেমন ভিজুয়াল এলিমেন্টস কি। হুম, এই এই যে আসেন, এটা হলো পেজ নাম্বার 66। 66-এ এসে
আপনার প্রথম প্রশ্নটাই আসবে যে আপনি ওয়েব ডিজাইন প্রিন্সিপাল পড়বেন, ঠিক আছে? দেখে রাখবেন যে ওয়েব ডিজাইন প্রিন্সিপালের ভিতরে কি কি আছে, এই যে 11টা কি কি জানি বলছে, এগুলো সব কিছুই একবার একবার করে গো থ্রু করবেন, ঠিক আছে? এগুলো মুখস্থ এবং আন্তাজে দুইটাই দিতে হবে। মুখস্থ করবেন মানে আপনার এই ইউনিটটা দেখেন কি বলছে, ইন্টারেক্ট ভিজুয়াল ডিজাইন অ্যান্ড প্রিন্সিপাল কালার সেন্স। এইটার উপরে আপনাদের প্রশ্ন কি, প্রশ্ন অলরেডি আমি দিয়ে রাখছি, এই যে ইন্টারপ্রেট ভিজুয়াল ডিজাইন প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লাই কালার সেন্স। এটা কে কে দেখছেন? এই যে এই ডকুমেন্টটা কি কেউ এই জীবনে দেখছেন? পড়ছেন? হ্যাঁ, এগুলা পড়বেন, বাট এগুলা মুখস্থ করতে হবে। 1-এর অ্যান্সার বি, 2-এর অ্যান্সার বি, 3-এর অ্যান্সার সি, এগুলো মুখস্থ করতে হবে না, মুখস্থ করার কোনো উপায় নাই, ঠিক আছে? এগুলা মুখস্থ, এগুলা থেকেই প্রশ্ন আসবে। 5টা প্রশ্ন যদি আসে এখান থেকেই আসবে, লিখে লিখে পড়বেন, ঠিক আছে? এমসিকিউ গুলা পড়বেন, মুখস্থ মনে না থাকলে আন্তাজে দাগায় দিবেন, বাট আপনি পড়লে আপনি আন্তাজে দাগাইলে সঠিক হওয়ার সম্ভাবনা আছে। রিটেন গুলো লিখে লিখে পড়বেন। আমি তো বাংলা একটা দিয়ে দিছি, পাইছেন বাংলা? হ্যাঁ, একটা বাংলা শীট লেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এত প্রশ্ন দেখলে আপনার মাথা ঘুরাবে। আপনি যদি এখানে দেখেন, এখানে শর্ট করে দেওয়া আছে যে এই ইউনিটে এই মাত্র 7টা প্রশ্ন, তখন আপনার পড়তে মন চাইবে। আপনি যদি দেখেন 398 কোশ্চেন, আপনার জীবনে পড়তে আসেন স্যার। কে তাই কল দিবি? ইন্টারভিউ 23 তারিখ? শুধু ইন্টারভিউ আর ইয়ে নাই, রিটেন ফিটেন জানি। ওকে, দেখেন তাহলে কি হলো, আপনি তখন কি দেখবেন, এই 7টা প্রশ্ন দেখবেন। আপনি একটা শীট ধরবেন, ধরে আপনি তখন বাসে আসা যাওয়া করতেছেন। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে এখানে একটা অফ টপিকে কথা বলি, যেমন 66 এবং 65 কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, করতে চাই, এগুলো সবই ডেসক্রিপটিভ, মানে যখন অ্যাসেসমেন্টের দিন যদি নাও পারেন, আন্তাজে বানায় বুনে কিছু একটা লিখে দেবেন, বুঝতে পারছেন? কিন্তু এগুলো যদি একটু দেখেন তাহলে আপনার একটু লিখতে সুবিধা হবে। আন্তাজে বানায় যে লিখবেন না, ভিজুয়াল এলিমেন্টস, ইন্টারেক্টিভ ভিজুয়াল এলিমেন্টস কি, যেমন হোভার ইফেক্টস দেওয়া, ক্লিক ইফেক্টস দেওয়া, ড্রপ ডাউন দেওয়া, টগল সুইচ মুইচ দেওয়া, ঠিক আছে? মডেলস দেওয়া, মডেলস মানে কি, ওই যে অন ক্লিক সাবমিট একটা স্যার পড়াইছে না, ওইটা। আবার বুস্ট্র্যাপ মডেল নিজেও আছে, বাটন দেওয়া, নেভিগেশন মেনু টেনু দেওয়া, এগুলো হচ্ছে কি ইন্টারেক্টিভ ভিজুয়াল এলিমেন্ট, ঠিক আছে? স্লাইডার দেওয়া, অ্যাকর্ডিয়ান দেওয়া, ঠিক আছে? এইটা। এরপর দেখেন তাহলে এই সিএস এর ওয়েব ডিজাইন প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট আপনার জন্য, শর্ট কোশ্চেন দিচ্ছি। ওয়েব ডিজাইন প্রিন্সিপালটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এখান থেকে কনসিস্টেন্সি, এইটা এই যে 1.4 কনসিস্টেন্সি, রেসপন্সিভনেস এবং রিডেবিলিটি, এটা হলো 65 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে মানে আমি 65 আর 63, মানে 65 আর 64 নিয়ে, 66 নিয়ে আলোচনা করতেছি আর কি। একবার 65-এ যাচ্ছি, একবার 66-এ যাচ্ছি। তারপর দেখেন কালার মুডস পড়তে হবে, কালার সাইকোলজি পড়তে হবে, তারপরে যে কি লিখছে ওয়েক ক্যাগ, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে প্রশ্ন হয়েছে ওই পিডিএফটাতে। তাহলে নিচে আসি, কালার থিওরিতে যা আছে, সেকেন্ডারি প্রাইমারি কালার কি জানি আমরা, রেড গ্রিন ব্লু,
তাই না? এগুলো তো যারা গ্রাফিক্স করছেন তাদের একদম মনে থাকা। রেড গ্রিন, গ্রিন ছিল না, রেড ইয়েলো ব্লু দিছে কি জন্য? এটা ওরা প্রাইমারি কালার ধরছে। হ্যাঁ, সেকেন্ডারি কালার কি ধরছে? গ্রিন, অরেঞ্জ, পার্পল। টারশারি কালার ধরছে কি? জানি না কেন দিছে, কে জানে। টারশিয়ারি হচ্ছে দুইটা মিক্সড, ইয়েলো আর গ্রিন মিলিয়ে, ইয়েলো আর অরেঞ্জ মিলিয়ে। হ্যাঁ হ্যাঁ। তারপরে প্রসেস কালার, এটাও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ক্লায়ান, ম্যাগনিটা, এগুলো দেখবেন, মনে রাখবেন, জাস্ট মনে রাখবেন। তারপরে কালার টেম্পারেচার, কালার হারমোনি, কালার থিওরি পুরোটাই ইম্পর্টেন্ট। এবার কালার মুড, কালার মুডটা কি? 8 GB হেক্সাডেসিমাল আমরা দিছি না, 8 GB দিছি না, বুঝাইছি না একদিন। তারপরে হেক্সা বলছি, তারপরে আরো কয়েকটা আছে, আপনারা জাস্ট 3টা মনে রাখেন। দেখেন HSL, এটা যদি ধরেন তাহলে কি বলতেছে? হিউ, স্যাচুরেশন, লাইটনেস, আর তার সাথে এ লাগাইলে আলফা। 8 GB মানে রেড গ্রিন ব্লু, 8 GB এ মানে আলফা। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলেই হবে। ঠিক আছে, ওকে, মানে এই জিনিসটা ভালো করে মনে রাখবেন। তারপরে কালার সাইকোলজি অত বেশি দরকার নাই। আর কালার স্কিমটা একটু দেখে না, স্কিম মনোক্রোমেটিক, কমপ্লিমেন্টারি, অ্যানালগস, ট্রাইডিক নেটওয়ার্ক। মানে এইগুলো যদি মনে রাখতে একটু কঠিনও হয়, এই রিলেটেড প্রশ্ন যে কয়টা এখানে আছে সেই কয়টা জিনিস একটু, হ্যাঁ, মানে মনোক্রোমেটিক কালার নাকি আপনার গ্রেডিয়েন্ট দিলেন? মনোক্রোমেটিক মানে কি একদম সবটা ব্লু, আর গ্রেডিয়েন্ট মানে কি ব্লু আর গ্রিন মিলিয়ে। হ্যাঁ, ওই জিনিসগুলো বোঝাচ্ছে কালার স্কিম। ঠিক আছে, আচ্ছা। আর নিউট্রাল তো নিউট্রাল, নিউট্রাল মানে হচ্ছে সাদা বা কালো, আইদার সাদা অথবা কালো। ওকে, আচ্ছা। এরপরে গেল, এরপরে হচ্ছে আপনার এডিটর রিলেটেড যে কাজগুলো আছে। সফটওয়্যার, ওয়েব সেটআপ, ওয়েব ডিজাইন, এনভায়রনমেন্ট, সেটআপ, এনভায়রনমেন্ট। তাহলে এই যে প্রত্যেকটা ইউনিটে কিছু জিনিস বোল্ড করা আছে না? ওয়েব ডিজাইন টুলস এন্ড এডিটরস বোল্ড করা আছে না? তার মানে এটা ইম্পর্টেন্ট, এখানে এটা ইম্পর্টেন্ট। এবার এটার সাথে 70 নাম্বার পেজের ওয়েব ডিজাইন এন্ড টুলস ইম্পর্টেন্ট। এইটার, এটা দাগ দিয়ে দিছে না, বোল্ড করে দিছে না? এটা রিলেটেড কথাবার্তা কোথায় আছে? পরে 71 নাম্বার পেজে গিয়ে এটা পাবেন। ঠিক আছে, এই যে দেখেন 71 পেজে তো না, 72 নাম্বার পেজে দেখেন ওয়েব ডিজাইন টুলস অ্যান্ড এডিটরস কি কি আছে। এই যে সবগুলো মোটামুটি বেশ কয়েকটা আমরা ইউজ করছি। ভিএস কোড ইউজ করছি, নোটপ্যাড প্লাস প্লাস আছে, আদার্স আছে। তাবাসুম, আপনার ভিএস কোড ইনস্টল হয় না, আপনি নোটপ্যাড প্লাস প্লাস করেন। হ্যাঁ, আচ্ছা। তারপর দেখেন আপনি সাবলাইম টেক্সট করেন, একইভাবে সেট আপ দিতে পারবেন। হ্যাঁ, আর লাইট ওয়েট ভিএস কোড আছে কিনা এটা দেখেন। আচ্ছা, তাহলে ওয়েব ডিজাইন, আচ্ছা এটাকে আমরা ওয়েব ডিজাইন টুলস অ্যান্ড এডিটর বলতেছি, আবার কি বলি বলেন তো? আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আইডিই। শুনছেন? হ্যাঁ, কই যায় ও? ফাইলে কেন যায়? আচ্ছা, তারপরে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, হ্যাঁ, এডিটর, এডিটর বলে অথবা এই আইডিই বলে। কি কি আইডিই ইউজ করছেন বা কি কি এডিটর ইউজ করছেন, তখন আপনারা বলবেন। আর একটা বলে যে কেন ভিএস কোড ইউজ করছেন, একটা প্রশ্ন আসে যে কেন ভিএস কোড ইউজ করছেন। যে ভিএস কোডে আপনার সাজেশন চলে আসে, হ্যাঁ,
একটা। তারপরে হচ্ছে বিভিন্ন এক্সটেনশন আমরা ইউজ করতে পারি, যেমন লাইভ সার্ভার দেখার জন্য এক্সটেনশন ইউজ করি, হ্যাঁ, আর ইউজার ফ্রেন্ডলি তাই আমরা ভিএস কোড ইউজ করি। প্রশ্ন একটা আসে এরকম, ঠিক আছে। তারপরে কি কি এক্সটেনশন ইউজ করছেন, এই যে প্রিটিআর ইউজ করছি, লাইভ সার্ভার ইউজ করছি, হ্যাঁ, যে কটা ইউজ করছেন সেই কটা বলে দিবেন, ঠিক আছে, এই কটা। তারপরে আপনি এডিটরে এডিট করলেন, এবার আউটপুট কোথায় দেখেন, ব্রাউজারে। তাহলে কি কি ব্রাউজার আছে, ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা, এগুলো থেকে আপনারা একটু সোজা পাবেন, এগুলো থেকে আপনারা একটু সোজা পাবেন। আচ্ছা, এবার এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা যদিও আপনাদের সাথে আমি খুব বেশি আলোচনা করি নাই, এটা হচ্ছে ওই যে আমরা লিখতেছিলাম কালকে, মনে আছে একটা বলছিল যে index.html কিভাবে লিখবেন, হ্যাঁ, সব লোয়ার কেস বলছিলাম, রাইট। এখানে দেখেন নেমিং কনভেনশন, মানে কিভাবে নেমিং করতে হয়। একটা হচ্ছে আপনি লিখতে পারেন index.html বা প্রোডাক্ট পেজ, এই যে প্রোডাক্ট পেজ, ধরেন আমি লিখলাম প্রোডাক্ট পেজ, এইভাবে লিখতে পারি। আবার লিখতে পারি প্রোডাক্ট পেজ, লিখতে পারি, রাইট। আবার আরেকটা লিখতে পারি, ধরেন কিছু বড় কিছু ছোট হাতের, এখানে কি হয়েছে, কিছু বড় কিছু ছোট হাতের, এখানে হয়েছে যে কিছু বড় কিছু ছোট হাতের, আবার পুরোটাই ছোট হাতের লেখা পসিবল না, না ধরেন কোনো স্পেস টেজ নাই, এরকম লিখতে পারি না, আবার স্পেস দিয়েও লিখতে পারি, রাইট। তাহলে অনেক ফরম্যাটে লিখতে পারি না। তো ওরা বলতেছে যে নেমিং কনভেনশনে কি কি জিনিস আছে, কই গেলাম, এটা না, এটা না, নেমিং কনভেনশন একটা আছে কেবাব কেস, একটা কেস আছে কেস, আর একটা আছে ক্যামেল কেস। ক্যামেল কেসে কি হয় দেখেন, প্রোডাক্টের পিটা বড় হাতের হবে, পেজের পিটা বড় হাতের হবে ক্যামেল কেসে, হ্যাঁ। আবার স্ন্যাক কেসে কি, একটু আগে যেটা লিখলাম, সবগুলো ছোট হাতের হবে কিন্তু মাঝখানে একটা হাইফেন হবে। আর লোয়ার কেস, লোয়ার কেস মানে কি, সবগুলো লোয়ার হবে, আর ক্যাপিটালাইজ হচ্ছে সবগুলো আপার হবে, বুঝতে পারছেন। তো নেমিং কনভেনশন মানে কি কি ওয়েতে আপনি নেমিং কনভেনশন করতে পারেন সেগুলা হচ্ছে পড়ে রাখবেন আপনাদের। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ক্যামেল স্ন্যাক কেসটা ইউজ করি, স্ন্যাক কেসটা ইউজ করি, হ্যাঁ, অথবা লোয়ার কেস ইউজ করি, আবার ক্যামেল কেসও ইউজ করতে পারেন, হ্যাঁ, যে দুইটা বড়, হ্যাঁ, মানে প্রোডাক্ট পেজ বা ইন্ডেক্স পেজ যদি আপনি লিখেন তাহলে ইন্ডেক্সের আইটা বড় হাতের আর প্রোডাক্ট পেজের পিটা বড় হাতের, বুঝতে পারছেন। তো দ্যাট ইজ কল্ড নেমিং কনভেনশন। আচ্ছা, এবার লাইভ সার্ভার কি কিতে আমরা দেখব, লোকাল সার্ভার মানে আমরা যেমন গিটহাবে উঠাইছি, স্যার আপনাদেরকে দেখাইছে কিনা যে গিটহাবে উঠানো যায়, মানে ধরেন গিটহাব থেকে সে কিছু একটা করছে, আপনার কাজটা আপনি গিটহাবে নিছেন, মনে করেন কত কিছু তো দেখানোর আছে, গিটহাব একদিন দেখাই দিব না, জান পরীক্ষার পরে বলে দেখা দিব না, আইসেন একদিন। প্রিয়াঙ্কা দাস দেওয়ান, প্রিয়াঙ্কা ডট দাস দেওয়ান, ওটা বাদ দেন, ওটা না, দিদিও আছে না, হ্যাঁ আছে আছে, ওটা ওটা খুব একটা আমি ইউজ করি না। প্রিয়াঙ্কা, তারপরে ডট, তারপরে দাস, তারপরে দেওয়ান, একসাথে দাস দেওয়ান একসাথে, ঠিক আছে। তারপর দেখেন, তো মানে ধরেন আপনার কাজটা তো আপনি করলেন, এত কষ্ট করে করলেন, এরপরে কোথাও তো রাখতে হবে, তাই না। আপনি তো আর এমনি এমনি দেখাইতে পারবেন না, যেমন এই যে আজকে নাইমা জানে না বিধায় নাইমার ড্রাইভার উঠাতে পারে নাই, অথচ গিটহাবে যদি উঠে ফেলতেন এখনই আমি দেখতে পারতাম, ঠিক আছে। সো ইফ পসিবল হয়, আমরা এই উইকে পারবো না মনে হয়, কিন্তু নেক্সট উইকে অবশ্যই গিটহাবটা একটু দেখাবো, ঠিক আছে, যে গিটহাবে কিভাবে আপনি আপনার কাজগুলো রাখতে পারেন এবং আপনার সিভিতেও জিনিসটা দেখাইতে পারেন, লিঙ্ক করাইতে পারেন, দেখাইতে পারেন, হ্যাঁ।
যেমন আপনাদেরকে আমি আমার পোর্টফোলিওটা দেখাইছিলাম, রাইট? কিন্তু ওটা একটা লাইভ, মানে আমি একটা কোনো একটা ডোমেন হোস্টিং কিনছি, সেখানে উঠাইছি। বাট সেটা ছাড়াও ফ্রি ডোমেন হোস্টিংয়ে কিভাবে আপনি আপনার কাজটা শো করতে পারেন সেটা দেখাবো, ঠিক আছে? তো লাইভ সার্ভার, জ্যাম্প, হ্যান ত্যান, নোট জেএস, এগুলো হচ্ছে কি যে লোকাল সার্ভার। লোকাল সার্ভার মানে কি আপনার পিসিতেই আছে, আপনি দেখতেছেন, যেমন বিএস কোডে আমরা দেখতে পাই, দ্যাট ইজ হচ্ছে লোকাল সার্ভার। কিন্তু আরেকটা হচ্ছে কি গ্লোবাল সার্ভার, মানে আপনি ওখানে প্রজেক্টটা উঠে রেখে দিবেন, যে কেউ যে কোনো সময় লিঙ্কে ক্লিক করলেই সে দেখতে পাবে, দ্যাট ইজ কল গ্লোবাল সার্ভার, ঠিক আছে? গ্লোবাল সার্ভার মানে ইন্টারনেট বা গিটহাব। হ্যাঁ বলেন, বলেন। সাবমিট এই যে পিসিতে বসে বসে দেখবে, আমরা যেভাবে দেখি, পিসিতে থাকলেই হবে। হ্যাঁ, পিসিতে দেখবে, আবার অনেক সময় বলবে যে আপনার প্রজেক্ট ফোল্ডারটা জিপ করে আমাকে পাঠিয়ে দেন, মেল করেন, ওটা তারা বলে, আবার নাও বলতে পারে। যেমন পুরো ফোল্ডারটাই নামের পুরো ফোল্ডারটা জিপ করবেন, জিপ করে তাকে পাঠিয়ে দিবেন, ওটা ওনারা বলে নিবে, আপনাদেরকে বলেই দেখাবে, ঠিক আছে? আমরাও দেখা দিব না এবার, ঠিক আছে? আর কোড এডিটরে অটোমেশন কি হতে পারে? ফাইল অটো সেভ, ফরম্যাটিং অপশন, আর হচ্ছে হিন্টিং, লিন্টিং না, এটা হিন্টিং অপশন হবে, বুঝছেন? হিন্টস দেয় যে ওই যে ভিএস কোডে আপনি পি লিখলেন, সাথে সাথেই যে পি পি লিখছেন, সাথে সাথে কি স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগ নিয়ে আসে না, এটা হিন্টিং, হিন্টিং অপশন, হিন্টস দেয়, তাই না? জীবনে ভিএস কোড ইউজ করছেন তিথি? আর পাশে মঞ্জিলা, ভিএস কোড কি? ঠিক আছে, হ্যাঁ জানলেই হবে, জানলেই হবে। আচ্ছা, এবার গিটহাব কেন? গিটহাবের একটা জিনিস আমি কি বললাম, যে আপনি আপনার প্রজেক্ট রাখলেন এবং এটা দুনিয়ার মানুষকে শো করতে পারলেন, একটা হচ্ছে গিটহাবের প্রথম সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে আজকে আপনি একটা কাজ করলেন, তারপর গিটহাবে উঠে দিয়েছেন, এরপর কদিন পরে আপনার মনে হলো না আমি আরেকটু সুন্দর করি ওয়েবসাইটটা, আবার এডিট করলেন, আবার কি উঠাবেন? না, গিট আর গিটহাব হচ্ছে আপনার হয়ে ভার্সন ট্র্যাকিং সিস্টেম। ভার্সন ট্র্যাকিং সিস্টেম মানে একটা ই কমার্স সাইট করতেছেন, একদিনে করছেন একটা প্রজেক্ট, আজকে হোম পেজ করলেন, কালকে গিয়ে কি করবেন? প্রোডাক্ট পেজ করবেন, তাই না? তাহলে এই যে ডিফারেন্ট দিন ডিফারেন্ট কাজ করতেছেন, এইটা ট্র্যাকিং করবে আপনার গিট, গিট গিট এবং গিটহাব। আপনি করলেন, কিছু কমান্ড লিখলেন, গিটহাবে অটো আপলোড হয়ে যায়, দ্যাট ইজ কল গিটহাব। গিটহাবের একটা ভিডিও আমি আজকে আপনাদেরকে শেয়ার করে দিব না, জান, এটা বেটার হবে। তাহলে আপনি আপনার বাসা থেকে গিটহাবে লগ ইন করে সুন্দর মতো উঠাতে পারবেন। একসাথে যদি একটা আইপি থেকে এত বেশি গিট উঠান, তাহলে অনেক সময় সঠিকভাবে কাজ করে না। গিটহাবের একটা ফুল ডেডিকেটেড ভিডিও আমার করা আছে, আপনাদেরকে আমি এটা দিয়ে দেবো না, ঠিক আছে? লিঙ্ক দিয়ে দিব না, তাহলে আপনারা গিটহাব বুঝতে পারবেন। তাহলে এই যে আপনি যেমন কাজ করে কাজ আনতে পারেন নাই, এমন ফাঁকিবাজিও করতে পারবেন না, ঠিক আছে? তাহলে ভার্সন কন্ট্রোল সিস্টেমগুলো কি? গিট, গিটল্যাব, বিটবাকেট, আরও আছে, বহুত আছে, আপাতত এই তিনটাই মুখস্থ রাখেন। হ্যাঁ, এটাই তো গ্লোবাল। আপনার পিসিতে আপনি উঠাইছেন, এখানে এসে শুধু লিঙ্কটাতে যাবো, তাইলেই হবে, আপনি লিঙ্কটা শেয়ার করে দিলে আমি পাবো, ওকে? আর সার্ভার সেটিং এর দরকার নেই, সার্ভার সেটিং নিয়ে তো কথা বললাম না। এসএসএল সার্টিফিকেট কি জানেন? এসএসএল সার্টিফিকেট, এগুলো এই প্রথম শুনতেছি। এসএসএল সার্টিফিকেট মানে হচ্ছে এই যে দেখেন, আমি যে ইউটিউবে গেছি, www.https বলছে না, গিট হাব একই, আরেকটা নাম গিটল্যাব, বিটবাকেট আরেকটা নাম, গুগল ডক্স যেমন একটা, মাইক্রোসফট ওয়ার্ড যেমন একটা, লিব্রা অফিস যেমন একটা, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নাম। আচ্ছা, এই যে দেখেন পুরো এখানে কি বলছে? HTTPS, নট HTTP। HTTP মানে কি বলেন তো? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এইচটি ডাবল, এটা দিমুদেরা। হ্যাঁ, HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এস মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, ঠিক আছে?
ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম এটা না, এটা তাহলে SSL সার্টিফিকেট, ফাইল পারমিশন, সিকিউরিটি রিলেটেড, সাইট সিকিউরিটি রিলেটেড যা আছে এগুলা মনে রাখবেন। সাইট সিকিউরিটি রিলেটেড এই 3-4টা পোর্শনে আছে, ঠিক আছে? এত কিছু মনে রাখতে হবে, পড়েন নাই যে এতদিন, এই জন্য এখন উফ আফ বেরোতেছে। SSL সার্টিফিকেট মানে আপনি কোনো একটা মানে দেখবেন SSL নামে আমাদের একটা ইয়া আছে যারা হচ্ছে ট্রানজেকশন রিলেটেড কাজগুলো করে। এবার আপনি ট্রানজেকশন করতেছেন, কিন্তু আপনি এমন একটা প্রতিষ্ঠান যার এই সার্টিফিকেটটা নাই, যে সিকিউর সার্টিফিকেট মানে SSL মানে কি দেখেন, SSL সার্টিফিকেট, আহা কি করলাম, চেকার, digital data files that authenticate website identity enables is encrypt HTTP। এই যে দেখেন আপনি একটা টাকা পয়সা পাঠাচ্ছেন, বাট আপনার যদি এই যে ট্রান্সফারে কোনো সিকিউরিটি না থাকে, হ্যাকার যদি হ্যাকই করে ফেলে, তাহলে কি আপনি পারবেন? এই যে দেখেন HTTP ইউজার সার্ভার থেকে কিছু একটা পড়তে চাচ্ছে, ঠিক আছে, ইনসিকিউর HTTP হলে সেইটা সিকিউর হবে না। যেমন ধরেন আপনারা সবাই কোনো না কোনো আইপি থেকে আইএসপি প্রোভাইডারের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিচ্ছেন না বাসায়, এবার ওরা আপনাকে একটা ফাইল নামানোর একটা জায়গা দিছে না, লোকাল সার্ভার দিছে না, যেখান থেকে আপনি ছবি নামাইতে পারেন, সফটওয়্যার নামাইতে পারেন। হ্যাঁ, দেখবেন ওখানে সবসময় বলবে আনসিকিউর, ইনসিকিউর, প্রাইভেট ব্রাউজার বলবে যে আপনি কি ব্রাউজ করবেন, এটা কিন্তু সিকিউর ওয়েবসাইট না, ওইটাতে HTTP থাকে না, আপনি যে কোনো ফাইল চাইলেই নামাইতে পারেন, যে কোনো ফাইল চাইলে আপলোড করে দিতে পারেন, ঠিক আছে, সিকিউর থাকে না। কিন্তু HTTP যদি হয়, HTTPS যদি হয়, তার মানে আপনি কোনো একটা ভিডিও দেখবেন সেটাতেও সিকিউরিটি মেনটেন করবে, বুঝতে পারছেন? HTTPS মানে সিকিউর ডাটা আদান প্রদানের একটা বিষয়। এবার যদি SSL সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনার মানে সার্ভারের সাথে ইউজারের যে এন্ড মানে ইন্টারনেটের যে এন্ড, তাদের যদি সার্টিফাইড না হয়, তাহলে এই যে ইনসিকিউর ডাটা হবে, ডাটা পাস হবে এবং ডাটা হবে, হ্যাকার হ্যাক করতে পারবে। কিন্তু যদি সিকিউর হয় এবং SSL সার্টিফিকেট মেনটেন করে হয়, তাহলে জীবনও হ্যাকার হ্যাক করতে পারবে না। বিশেষ করে আমাদের ব্যাংকিং সাইটগুলোতে SSL সার্টিফিকেট মাস্ট, ঠিক আছে? ব্যাংকিংয়ে বা অনলাইনে যত ট্রানজ্যাকশন হয় সেখানে SSL সার্টিফিকেট ছাড়া কিচ্ছু করবে না। ওকে, কোথায় ছিলাম 70 নাম্বার পেজে না, 72। তার মানে সাইট রিলেটেড সিকিউরিটি হলে এইগুলো লিখে দিবেন, ফাইল পারমিশন লাগবে, ডাটা সিকিউরিটি লাগবে, হ্যাঁ, এই রিলেটেড কথাবার্তা। তারপর ডাটা লেয়ার, এটা তো আমরা পড়তেই পারি নাই, জেসন, ডাটা স্ক্রিপ্ট, ডাটা লেয়ার বলতে এইসব জিনিসগুলা লিখে রাখবেন। আর গিটের কি কিছু ভার্সন আছে, ওই যে যখন আপনি ভার্সন গিটহাব শিখবেন তখন এই পুল, একটু বলে রাখি, গিট ইনিট মানে হচ্ছে, এখন দেখেন আমি যে ডিভাইসে একটু বলে রাখি, আমি যে কাজগুলো করতেছি এগুলোতে আমি এক্সটেনশন দেখতে পাচ্ছি, ফাইল নেম দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু এখানে কোনো মানে গিট ইনিশিয়াল করা নাই, মানে ভার্সন কন্ট্রোল সিস্টেম ইনেবল করা নাই, যার কারণে আমি যদি কোনো আপডেটও করি ধরতে পারবে না। বাট গিট, এই যে দেখেন গিট ইনিট মানে গিট ইনিশিয়াল হবে, ক্লোন মানে আপনি একটা পিসিতে কাজ করছেন, এবার আপনাকে আমি একটা প্রজেক্ট করতে দিয়েছি, 3 জনে মিলে একটা প্রজেক্ট করতে দিছি, এবার ও হোম পেজ করার পরে গিয়ে আপনি অ্যাবাউট আস পেজটা করবেন, হোম পেজের উপর ডিপেন্ড করে আপনি অ্যাবাউট আস পেজটা করবেন, রাইট? ও যদি বুস্টআপের ভার্সন 4 নেয়, আপনি যদি 5 নেন বুস্টআপের ভার্সন, তাহলে কি হলো? হ্যাঁ,
তো ওর কাজের উপর ডিপেন্ড করে আপনার কাজটা হবে। দুজনকে একসাথে একটা প্রজেক্ট করতে দিছি, তাহলে কি করতে হবে, ও যে কাজটা করছে সেটাকে গিটে আপলোড করতে হবে এবং আপনাকে করতে হবে ক্লোন। ক্লোন মানে কি? ক্লোন কি আমরা দেখি না, শাহরুখ খানের ক্লোন তৈরি হয়েছে, মমি, কার্বন কপি, মানে ওটাই ক্লোন করে আপনি নেবেন, নিয়ে আপনি এবার আপনারটাতে আপলোড করবেন। দ্যাট ইজ কল্ড গিটে ক্লোন করা যায়, মানে শেয়ারিং করে কাজ করা যায়। তারপরে গিট অ্যাড। অ্যাড মানে হচ্ছে যে এই যে পিসিতে আপনি কাজ করলেন, এটা গিট হাবে তুলতে হবে না, তাহলে এই যে গিট অ্যাড যদি লিখেন, গিট তারপর স্পেস দিয়ে যদি অ্যাড লিখেন, তাহলে সেটা একটা রিপোজিটরিতে বা ড্রাইভারে, এই যে ড্রাইভের এখানে একটা একটা স্পেস তৈরি হয়েছে না, ড্রাইভের এখানে একটা স্পেসে আমি এটা রাখছি না, গিট অ্যাড যদি লিখেন তাহলে আপনার লোকাল সার্ভার থেকে ক্লাউড সার্ভারে জিনিসটা উঠবে। দ্যাট ইজ কল্ড গিট অ্যাড। এরপরে কি? কমিট। কমিট মানে পাঠানো, যা, ঠিক আছে? কমিট, গিট কমিট মানে তুমি স্পেসিফিক ওই ফোল্ডারে গিয়ে যাওয়ার জন্য ইনিশিয়েটিভ নিলা। এবার গিট পুশ। পুশ মানে ধাক্কা দিলেন, যা তুই আমার এখান থেকে ওয়েব সার্ভারে যা। আর পুল মানে কি? টানা, মানে নিচে নামানো, ডাউনলোড করা। পুশ মানে আপলোড, গিট পুল মানে ডাউনলোড। বুঝতে পারছেন? লিখে রাখেন পাশে। আগে ইনিট করতে হয়, তারপরে অ্যাড করতে হয়, তারপর কমিট করতে হয়, তারপরে পুশ, এবং তারপরে যদি কারো নামানোর প্রয়োজন হয় সে পুল করবে। না, ক্লোন মাঝখানেও করতে পারে, ক্লোন মাঝখানেও করা যায়, কিন্তু আগে তো পুশ করতে হবে, আগে উঠাইতে হবে, তারপরে পুল। তাহলে পুশ মানে হচ্ছে আপলোড, পুল মানে ডাউনলোড, আর কমিট মানে হচ্ছে মানে ওই প্রসেসিং শুরু হওয়া, আর ইনিট মানে ইনিশিয়ালাইজিং। ইনিট মানে ইনিশিয়ালাইজিং, আর ক্লোন মানে তো বললামই যে কার্বন কপি করানো। বুঝছেন? মানে নর্মালি যা বুঝানোর বুঝাই দিলাম। কমিট মানে হচ্ছে পাঠানো, পাঠানোর মানে প্রসেস স্টার্ট করা আর কি। পুশ মানে পাঠানো, আপলোড, আর পুল মানে ডাউনলোড, ঠিক আছে? আর যে স্ট্যাটাস ম্যাটাস আছে, যেমন স্ট্যাটাস মানে কি? স্ট্যাটাস দেখবে। লগ মানে কি? লগ, লগ হবে যে কি কি লগ আছে। লগ মানে কি? যে আপনি একটা ফোল্ডারে কাজ করতেছেন, ওই ফোল্ডারে আপনার কি কি ফাইল আছে সেটা দেখা হচ্ছে লগ। লগ, ঠিক আছে? এগুলো হচ্ছে লগ। যাই হোক, এগুলা মোটামুটি যেগুলো দরকারি সেগুলাই বলে দিছি। হ্যাঁ, 12 কত? আর এম জানি না, আমি নিজেও জানি না, অনেকগুলো আমি নিজেও জানি না, আর এম জানি না, ঠিক আছে? রিসেট মানে পুরো জিনিসটা রিসেট হয়ে যাওয়া, আর এম জানি না, দেখতে হবে। আর হেল্প মানে হেল্প নেবেন। হেল্প মানে এই যে আর এম মানে কি আমি জানি না, হেল্প যদি লিখেন, গিট হেল্প যদি লিখেন, তাহলে আর এম মানে কি ওরা বলে দিবে। বুঝতে পারছেন? গিট লিখে যদি হেম কোথায় লিখে? কমান্ডে লিখে, কমান্ড প্রম্পটে লিখে গিয়ে লিখে। যে সিএমডি আছে না আমাদের একটা, এই যে সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট, সেখানে গিয়ে আমরা এগুলো লিখি। দেখাবো না, দেখলে বুঝতে পারবেন, ভিডিও দেখলে বুঝতে পারবেন। দরকার নেই আপনাদের ভিডিও দেখানে, আপনারা আগে প্রজেক্ট করেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন আরেকটু পড়বো, ওয়ার্ক উইথ এসটিএমএল করবো। আপনাদের কাজ হচ্ছে, আজকের কাজ না, আজকের কাজ হচ্ছে প্রজেক্ট করা। বাট আপনারা, আমি ওয়ার্ক উইথ এসটিএমএল শুরু করার আগ পর্যন্ত, যেদিন আমি ওয়ার্ক উইথ এসটিএমএল শুরু করব, মানে ধরেন কালকে আসলে কালকেই শুরু করব, না হয় হয়তো নেক্সট উইকের সোমবার দিন শুরু করব, রাইট? হ্যাঁ, তার আগ পর্যন্ত আপনাদের কাজ হচ্ছে এই যে যতগুলো পাস করছি উপরে, মানে ওয়ার্ক উইথ এসটিএমএল এর আগ পর্যন্ত যতগুলো পড়ছি, এগুলার এমসিকিউ রিটেন আপনারা বাসায় পড়বেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করবেন, প্রশ্নগুলো ঝাঁঝা মুখস্থ করবেন। ওয়ার্ক উইথ এসটিএমএল এর না, তার আগ পর্যন্ত যে ইউনিট অফ কম্পিটেন্সিগুলো আছে সেগুলো রিলেটেড যে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আপনাদেরকে দেওয়া হয়েছে,
সেগুলো পড়বেন, ভালো করে পড়বেন এবং কোনটা বোঝেন না মার্ক করে রাখবেন। তাহলে নেক্সট ওই কোশ্চেনগুলো, হ্যাঁ এটা আপনাদেরকে একটা ভালো একটা সময় দিলাম পড়ার জন্য, ঠিক আছে? পুরোটা না পড়ে আপনারা তার আগ পর্যন্ত যতটুকু আছে সেইগুলো পড়বেন এবং এই রিলেটেড প্রশ্নগুলো খুঁজে বের করবেন যে সিএসএ আমি যা দাগে দিছি সেই রিলেটেড প্রশ্ন কোনটা আমার এমসিকিউতে আছে কোনটা নাই, তাহলে সেইগুলো আপনি আরো বেশি করে পড়তে পারেন। তাহলে কালকে সবাই আসবেন, আপনারা যারা যারা আসছেন আপনি আবার গায়েব হয়ে যান না, আপনিও আসেন, এসে আপনাদের কাজ হচ্ছে এইটাই, ঠিক আছে?